রাসেলস ভাইপার নাকি বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ, এই কথাটা একেবারেই সত্য না। এক্সপার্টরা বলতেছেন ইভেন আন্তর্জাতিক র্যাঙ্কিং এও এইটা প্রথম 30টা বিষধর সাপের মধ্যেও নাই। দেশের যেই সব সাপের সাবকিউটেনাস মিডিয়ান লিথাল ডোজ জানা আছে, বাংলা ভাষায় বিষের মাত্রা জানা আছে, সামুদ্রিক সাপ সহ যদি কাউন্ট করেন বাংলাদেশের মধ্যে এটা সপ্তম। ইভেন রাসেলস ভাইপারের অবস্থান আমাদের দেশের গোখরা সাপেরও পরে। গোখরা সাপ যদি আপনাকে কামড় দেয় তাইলে আপনি গড়ে 8 ঘন্টার মতন বাইচা থাকতে পারবেন যদি কোনো চিকিৎসা না নেন। কেউটে সাপ যদি আপনাকে কামড়ায় গড়ে আপনি 18 ঘন্টা বাইচা থাকতে পারবেন, অফকোর্স চিকিৎসা না নিলে। আর এই যে চন্দ্র বোরা, যার ইংরেজি নামটাই হচ্ছে রাসেলস ভাইপার, এইটা যদি আপনাকে কামড়ায় তাইলে গড়ে আপনি চিকিৎসা না নিয়ে প্রায় 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত বাইচা থাকতে পারবেন। এক্সপার্টরা যেটা বলেন, রোগীর যদি অন্য কোনো অসুস্থতা না থাইকা থাকে তাইলে শুধু এই রাসেলস ভাইপারের কামড়ের কারণে 72 ঘন্টার আগে রোগী জেনারেলি অক্কা পান না। ইভেন আমাদের দেশেই বাংলাদেশে রাসেলস ভাইপারের কামড়ের পরে প্রায় 15 দিন পর্যন্ত বাইচা থাকার রেকর্ড আছে। 70% ভিকটিম যারা রাসেলস ভাইপারের কামড় খাইছে যথাযথ চিকিৎসার পরে তারা সুস্থ হয়ে উঠছে। ইভেন সময় মতন যদি চিকিৎসা দেওয়া যায়, ঠিক টাইমে আপনি ওঝার কাছে না যায় মেডিকেল হেল্প নিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেন, তাইলে এই সার্ভাইভাল রেটটা 90% পর্যন্ত পৌঁছাইতে পারে। তার মানে বুঝেন রাসেলস ভাইপারকে নিয়ে যেই ধরনের আতঙ্ক ছড়ানো হইতেছে পুরো বাংলাদেশে, এইটার তেমন একটা ভিত্তি নাই। আরেকটা কথা ছড়াইতেছে বাংলাদেশে নাকি রাসেলস ভাইপারের কামড়ের অ্যান্টিভেনম বা বিষের প্রতিষেধক নাই। এই কথাটাও একেবারেই সত্য না। আপনি ডিপিকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের পেজে গেলেই দেখবেন ওরা আলাদা করে এটা নিয়ে পোস্ট দিছে। বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনমে রাসেলস ভাইপারের বিষের সফল চিকিৎসা হয়। সো রাসেলস ভাইপারের বিষের প্রতিষেধক বাংলাদেশে নাই, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইভেন শুধুমাত্র রিসেন্টলি যে রাসেলস ভাইপারের বিষের চিকিৎসা বাংলাদেশে হইতেছে, ব্যাপারটা এইরকম না। বাংলাদেশের অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধকের যে ইন্ডাস্ট্রিটা আছে, এইটার পটেনশিয়াল নিয়ে রিসেন্টলি 2024 জানুয়ারিতে ইউরোপিয়ান জার্নাল অফ ভেটেরিনারি মেডিসিনে একটা পেপার পাবলিশড হয়, যেখানে বাংলাদেশের একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম নেওয়া হয়েছে, যার নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনি এই ইনসেপ্টার লোগো কিন্তু পলি অ্যান্টিভেনমের পোস্টের যে ছবিটা ওইটার নিচেই ডান কোণাতে দেখবেন। পেপারটাতে বলা হয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওরা অ্যান্টিভেনম বানানোর যে লাইসেন্সটা পাইছে এইটার দাম মাত্র $13 অ্যাটলিস্ট এটা বুঝলেন, এটা অন্য অনেক অ্যান্টিভেনমের থেকে অনেক কম দামে দেওয়া হইতেছে। তৃতীয় একটা যে কথা শোনা যায়, বন্যার পানির সাথে সাথে রাসেলস ভাইপার চলে আসে। একটা কথা অবশ্যই সত্যি যে রাসেলস ভাইপার কিন্তু অনেক দক্ষ সাঁতারু, খুব ভালো সাঁতার কাটতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বন্যার পানি যদি একমাত্র কারণ হইতো রাসেলস ভাইপার আসার, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি বন্যা হইছে বাংলাদেশে কোন অঞ্চলটাতে একটু চিন্তা করেন, সেটা হচ্ছে সিলেট অঞ্চলে। কিন্তু ওই জায়গাটার চেয়ে বাংলাদেশের অন্যান্য জায়গায়, স্পেশালি উত্তর পশ্চিমাঞ্চল কিংবা একদম দক্ষিণ পশ্চিমাঞ্চল যে জেলাগুলো আছে, এইগুলাতেই কিন্তু রাসেলস ভাইপারের উপদ্রব অনেক বেশি। ইভেন এখানে রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ এই দুইটা জেলার নাম খুব ভালো মতন নেওয়া যাইতে পারে। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহসান স্যারের এই পেপারটাতে যদি আপনি খেয়াল করেন, 2013 থেকে 2016 সালের ভিতর রাসেলস ভাইপার কামড় দিছে এরকম যে কেসগুলো আছে, এই 20টা কেসের প্রতিটাই হয় রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জ জেলার ভিতরে। আহসান স্যারের এই পেপারটা কিন্তু 2018 সালে লেখা রাসেলস ভাইপারের উপরেই। উনারই অনেক কোটেশন, উনারই অনেক সাক্ষাৎকার আপনি বিভিন্ন পত্র পত্রিকাতে এখন দেখবেন, কিন্তু এইটা নিয়ে রিসার্চ উনি সেই 2018 সালে পাবলিশ করে গেছেন। আপনারা এই পেপারটা চাইলে পড়ে দেখতে পারেন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এইখানেই খুব স্পষ্টভাবে বলা আছে রাসেলস ভাইপারের উপদ্রব এখন কেন এত বেশি পরিমাণে বাইরে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, দেখেন আগে কৃষি জমিগুলা যেগুলা ছিল বাংলাদেশে, ওইগুলাতে একবার বা দুইবার ফসল ফলানো হইতো, কারণ তখন ইরিগেশন বা সেচের সুবিধা ছিল না। যখন যখন বৃষ্টি হইতো ওই সময় পানি পাওয়া যাইতো, ওই সময় যে ফসল হইতো ওইটা ফলানোর পরে শেষ, বাকি সময় পুরো জমিটা পরিত্যক্ত পড়ে থাকতো। 90-এর দশকের পরে বাংলাদেশে ইরিগেশন বা সেচ পদ্ধতির একটা বিশাল বুম ঘটে। সেচ পদ্ধতি এত বেশি উন্নত হয় যে কৃষকরা তাদের জমিতে বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন, আর এর ফলে জমি খুব কম সময় পরিত্যক্ত থাকতে পারে। এখন দেখেন সারাটা বছর ধরেই ফসল কিন্তু ক্ষেতের মধ্যে আছে, আর এইটার কারণেই জমিতে ইঁদুরের সংখ্যা অনেক বৃদ্ধি পাইতে শুরু করে, যেটাকে ইংরেজিতে রডেন্ট প্রবলেম বলে। আর ইঁদুরই কিন্তু হচ্ছে এই রাসেলস ভাইপারের অন্যতম প্রধান খাদ্য। তাহলে চিন্তা করেন, যখন আমার ইঁদুর বাড়তেছে, আমার সাপও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাওয়া শুরু করছে, আর এর কারণে তাদের বংশ বিস্তারের জন্য বেশ ভালো রকমের একটা পরিবেশ তারা পাইছে। ওভারঅল সব মিলায় রাসেলস ভাইপারের
পরিমাণ অনেক বৃদ্ধি পাইছে। আপনারা কিন্তু শুনবেন কৃষকরাই হচ্ছে রাসেলস ভাইপারের মেইন ভিকটিম। কৃষি ক্ষেতে জমিতে এই সাপের কামড় কিন্তু বেশি খাইতেছে আমাদের কৃষকরা। আরো ডিটেইলস অনেকগুলা কারণ আপনারা আসানসোলে 2018 সালে সেই পেপারটাতে পাবেন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। সেকেন্ড আরেকটা ব্যাপার আছে যেটা অনেকে ইগনোর করতেছে, আমরা আমাদের ইকোসিস্টেমটাকে অনেক বেশি পরিমাণে নষ্ট করে ফেলছি। এই সাপটাকে যেসব প্রাণী খায় হচ্ছে ওদের বংশটাকে নিয়ন্ত্রণে রাখে, ওদের সংখ্যা তেমন একটা বাড়তে দেয় না। এরকম কোন কোন প্রাণী আছে? এরকম ধরেন বেজি, গুই সাপ, বাগডাস, গন্ধগোকুল, বন বিড়াল, মেছো বিড়াল, এরকম আরো অনেকগুলা প্রাণী আছে যারা রাসেলস ভাইপারকে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে পরিবেশের মধ্যে ওদের সংখ্যাকে নিয়ন্ত্রণে রাখে। আর এই সকল বন্য প্রাণীকে মানুষ কিন্তু নির্বিচারে নির্মূল করে গেছে। আর যখন এই প্রাণীগুলা থাকতেছে না, ওদেরকে আপনি পরিবেশ থেকে সরায় ফেলতেছেন, সো ওরা তো রাসেলস ভাইপারকে খাইতে পারতেছে না, এন্ড এই কারণে রাসেলস ভাইপারের সংখ্যা বাইরে যাইতেছে। এই কারণেই কোনো বন্য প্রাণী দেখলেই তাদেরকে অকারণে আপনি শেষ করে ফেলবেন, তাদেরকে পিটাবেন, তাদের আবাসস্থল ধ্বংস করবেন। ব্যাপারটা করা কখনোই ঠিক না। আমরা এতদিন এটা কইরা আসছি বইলেই প্রকৃতি এখন প্রতিশোধ নিতেছে আমাদের উপরে রাসেলস ভাইপারের পরিমাণ এত বেশি পরিমাণে বাইরে যাওয়ার মাধ্যমে। ইভেন একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে, রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর 6-1 ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। ওরা কিন্তু ইঁদুর খায় ফসলকে রক্ষা করে যেরকম, তেমনি ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা আর জীব বৈচিত্র্য সংরক্ষণেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সাপটাকেও আপনি যদি মারতে মারতে একদম কমায় ফেলেন, তাইলে কিন্তু পরিবেশের মধ্যে আবার নতুন আর একটা প্রবলেম শুরু হবে, যেটা ডেফিনেটলি আমি আপনি কেউই চাই না। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হাইলাইট করতে হবে, আপনি যখন রাসেলস ভাইপারের কামড় খাইতেছেন, বাংলাদেশের অনেক গ্রামাঞ্চলের মানুষটাই যেহেতু তাদের প্রপার মেডিকেল নলেজটা নাই, ওরা চলে যাইতেছে ওঝার কাছে। এখন কামড়ের পরের প্রথম 100 মিনিট তো খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি আপনি প্রপার মেডিকেল কেয়ার না নিয়ে আপনি একটা হাসপাতালে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে না যায় যদি ওঝার কাছে যা সময় নষ্ট করেন, তাইলে আপনি মারাত্মক বিপদের মুখোমুখি হইতে পারেন। আমি যদি আপনাদেরকে এই পেপারটার এক্সাম্পল দেখাই, এইখানে বাংলাদেশের রাসেলস ভাইপারের 2টা কেস স্টাডি করা হয়েছে, একদম রিসেন্ট পেপার পাবলিশ হয়েছে 2024-এ। এইখানে একটা সাজেশন খুবই ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনি জিম্বাবুয়ে কিংবা ঘানার মতন আফ্রিকার অনেক দেশের মধ্যে দেখবেন যারা এরকম ওঝা কিংবা কবিরাজ টাইপের মানুষ, যাদের স্বীকৃত কোনো মেডিকেল ডিগ্রি নাই, ওদেরকে কিন্তু প্রপার ট্রেনিং এর মাধ্যমে মেইন স্ট্রিমিং করা হইতেছে। ইভেন আফ্রিকার দেশগুলোতে এইচআইভি কিংবা টিবির মতন যে রোগগুলো আছে, এইগুলাকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এই লোকাল মেডিকেল হেল্পাররা যারা আছে, এই ওঝা কবিরাজের মতন লোকগুলা, লোকাল প্র্যাকটিশনাররা, ওদেরকে যথাযথ ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই রোগগুলাকে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সো বাংলাদেশেও যারা ওঝা আছে কিংবা সাপের বিষের চিকিৎসা করে এরকম মানুষগুলো আছে, ওদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং দিতে পারি, মেডিকেল ট্রেনিং, তাহলে ওরাও কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমাদের অ্যাকচুয়াল যে মেডিকেল ফোর্স আছে ওদের একটা অনেক বড় হেল্পিং হ্যান্ড হইতে পারে। মানুষ তখন যদি ওঝার কাছেও যায় এন্ড ওদের কাছে একটা প্রপার মেডিকেল নলেজ থাকে, তাহলে ওঝারাও কিন্তু খুব ভালো মতন এই সাপের বিষের চিকিৎসাটা করতে পারবে একদম চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃত পদ্ধতি অনুযায়ী। আমি আজকে এই ভিডিওতে যে 3টা পেপারের এক্সাম্পল আপনাদেরকে দিলাম, আমি বলবো আপনারা নিজেরা একটু এই 3টা পেপার পড়ে দেখতে পারেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। একটা তো হচ্ছে ডিরেক্টলি আসান স্যারের 2018 সালের যে রাসেলস ভাইপারকে নিয়ে পেপারটা, সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশের অ্যান্টি ভেনম ইন্ডাস্ট্রি নিয়ে, আর থার্ড রাসেলস ভাইপারের 2টা কেস স্টাডির বিশ্লেষণ। আপনারা ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ যেটা আছে ওইখানে ঘুরে আসতে পারেন। বাংলাদেশের কিন্তু অনেক স্নেক এনথুজিয়াস্ট আছে যারা সাপ নিয়ে পড়াশোনা করতে, বিভিন্ন ধরনের সাপের বিভিন্ন রকম জিনিস জানতে খুবই আগ্রহী থাকে। আমি ইভেন গ্রুপটাতে ঢুকছিলাম, মানুষের এত কোশ্চেন, এত ইন্টারেস্টিং সব কোশ্চেন। একটা জায়গায় আমি দেখছি জুতার ভিতরে সাপ ঢুইকাছে, এই জন্য জুতা পরার আগে সাবধানে পড়তে হবে, এইরকম একটা ভিডিও দেখাইছে। সো ইন্টারেস্টিং গ্রুপ, ইন্টারেস্টিং ডিসকাশন, আশা করি আপনারা মজা পাবেন। আজকের ভিডিওটা মেইনলি রাসেলস ভাইপারের অনেক উল্টাপাল্টা তথ্য ডিবাঙ্কিং করা নিয়ে ছিল। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগছে। সামনে আরো কয়েকটা ভিডিও আসতেছে। আমার কাছে এখন এত টপিক, আমি যে আসলে কোনটা রেখে কোন টপিকে ভিডিও বানাবো এটাই চিন্তা করতেছি, বাট পরপর অনেকগুলো ভিডিও আসবে। সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি এই ধরনের ভিডিও আপনি পছন্দ করেন, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।